নম্বর থেকে বলা হচ্ছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক প্রশ্নের উত্তর প্রথমে লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। একের কয়ের দাগে বলা হচ্ছে অপসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, শরৎ না বসন্ত ঋতুতে হয়। তো অপসূর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে হয়। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88°30' পূর্ব, 82°30' পূর্ব, এরপর হচ্ছে 82°30' পশ্চিম না 84°30' পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান এখানে উত্তর লিখবে 82°30' পূর্ব। নেক্সট গয়ের দাগে ইরাকের একটি তৈলখনি হলো ঘাওয়ার, কিরকুক, সাফানিয়া, ওমর। তো ইরাকের একটি তৈলখনির নাম উত্তর হচ্ছে কিরকুক। ঘয়ের দাগের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 3 জানুয়ারি, 21 মার্চ, 4 জুলাই, 21 জুন। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি কোন দিন হয়? 4 জুলাই। ঠিক আছে, যেটাকে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। নেক্সট প্রশ্ন দেখো, অঙ্গর দাগে ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি, 47টি। তো ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। দেখে এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী সেটা হচ্ছে গঙ্গা, ইয়াংসি কিয়াং, ইউরাল না রাইন। তো এশিয়া ও ইউরোপের মাঝের নদী হচ্ছে ইউরাল নদী। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 4 = 4। পরের দেখে কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? উত্তর লিখবে নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। পরের দেখে এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তর লিখবে এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। গয়ের দেখে হিমালয় ও কুয়েন লুনের মধ্যে কোন মালভূমি আছে? তো হিমালয় ও কুয়েন লুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। ঘয়ের দেখে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। উমর দেখে প্রশ্ন, কাকে চীনের ধানের গোলা বলা হয়? তো হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। নেক্সট চয়ের দেখা হচ্ছে পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর লিখবে যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। এরপর 3 নম্বর থেকে অনধিক 30 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 2 নম্বর করে 2 × 4 নম্বর দেওয়া আছে। তো নাম্বার কয়েক কি বলা হচ্ছে দেখো, 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? উত্তর লিখবে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে। প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়, কারণ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক 4 বছর অন্তর 24 ঘন্টা অর্থাৎ 4 × 24, ঠিক আছে, এই 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়। এই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে, ঠিক আছে, অর্থাৎ 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন করে বাড়ানো হয় 28 দিন থেকে 29 দিন। তার জন্য কি হয়, এই যে 29 তারিখটা 29শে ফেব্রুয়ারি যে তারিখ সেটা 4 বছর অন্তরই কিন্তু একবার ক্যালেন্ডারে পাওয়া যায়। গয়ের দাগে হচ্ছে মধ্যরাত্রির সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্য কাকে বলে? তো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এরপর হচ্ছে আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। এরপর ঘয়ের দেখা হচ্ছে অধিবর্ষ কাকে বলে? যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বলে। যেমন হচ্ছে 2020 হচ্ছে একটি অধিবর্ষ সাল। 4 নম্বর থেকে অনধিক 50 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান 3 নম্বর করে এখানে প্রশ্নের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 6 নম্বর দেওয়া আছে। পরের দেখে ভূমির উচ্চতা ও বায়ু চাপের মধ্যে সম্পর্ক কি? তো ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেন্টিমিটার হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। ঠিক আছে, তাই হচ্ছে বায়ুর চাপ আর বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক, ভূমির উচ্চতা আর বায়ুর চাপের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, WBBSE কারিকুলামে বাংলায় সব সাবজেক্টে সহজলভ্য পড়াশোনা কিংবা এক্সপার্ট সাবজেক্ট টিচার, এ নিয়ে আমাদের সবার চিন্তা। তোমার এর সব
পরে দেখা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো 1 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য সারা বছর প্রায় লম্বা হয়ে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। 2 নম্বর হচ্ছে এখানে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নাম্বার সি বা 3 নম্বর, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি বলে বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। পরের প্রশ্ন দেখো, এখানে গয়ের দাগে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখন। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো হলো 1 নম্বর, এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। নাম্বার বি, বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার পর্যন্ত দেখা গেছে। নাম্বার সি বা 3 নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। ঠিক আছে। নাম্বার ডি বা 4 নম্বর, সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। ঘরের দেখো অপসূর ও অনসূর কাকে বলে। তো অপসূর কিনা 4 জুলাই বা 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনসূর অবস্থান কি 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। এরপর 5 নম্বর দেখে অনধিক 80 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর করে, এখানে 2টি প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া আছে। পরের দেখে টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি। দেখো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো 1 নম্বর, টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয়। নাম্বার বি বা 2 নম্বর, জমির অপ্রতুলতা শিল্পের সম্প্রসারণ ও শিল্প কেন্দ্র স্থাপনের অন্তরায়। 3 নম্বর বা নাম্বার সি, টোকিও শহর ঘন বসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। 4 নম্বর বা নাম্বার ডি, পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 5 নম্বর বা নাম্বার ই, জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলো হচ্ছে টোকিও শিল্পাঞ্চলের যে সমস্যা, সেগুলো সম্পর্কে আমরা লিখলাম। পরের দেখা হচ্ছে এশিয়ার উত্তরের বিশাল সমভূমির বিবরণ দাও। তো এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, যথা নাম্বার এ, তুরানের নিম্নভূমি। আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু। নাম্বার বি, সাইবেরিয়া সমভূমি। এশিয়ার উত্তরে ওভ, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমি উৎপত্তি। এটি পূর্ব ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। নাম্বার সি, সাইবেরিয়ান সিল্ড ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত হয়। প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল্ড বলে। ঠিক আছে। এরপর গয়ের দেখা প্রশ্ন দেখো, ইনিসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াংসি নদী অববাহিকা, ঠিক আছে, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তো ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো নাম্বার এ, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। নাম্বার বি বা 2 নম্বর হচ্ছে এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। নাম্বার ই, অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। তো এগুলো হচ্ছে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই